يوجد سلسلة من الغارات الإسرائيلية في هذه الأثناء। দীর্ঘ ১৫ মাস দিনের হিসেবে ৪৭১ দিনের ধ্বংসযজ্ঞ শেষে গাজা উপত্যকায় আপাতত স্বস্তি ফিরেছে। আপাতত বলতে হচ্ছে, কারণ আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্লেষকরা এই যুদ্ধবিরতিকে বর্ণনা করেছেন মোস্ট ফ্র্যাজাইল সিজফায়ার হিসেবে। এরই মধ্যে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েলি সৈন্য প্রত্যাহার ও কারাগারে আটকদের মুক্তি দেওয়া শুরু হলেও পশ্চিম তীরে ধরপাকড় ও গুলি অব্যাহত রয়েছে। ফলে বলা হচ্ছে যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে। দীর্ঘদিনের নিপীড়ন জুলুমের জবাবে ৭ অক্টোবর ২০২৩ তারিখে বিশ্বের অন্যতম সামরিক পরাশক্তি ইসরায়েলের অভ্যন্তরে অভিযান চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী প্রতিরোধ গোষ্ঠী হামাস। ইসরায়েল গাজায় বোমা হামলা শুরু করে যখন হামাস সশস্ত্র যোদ্ধারা সীমান্ত অতিক্রম করে প্রায় ১,২০০ মানুষকে হত্যা করে এবং আরও ২৫১ জনকে গাজায় জিম্মি করে নিয়ে যায়। এক সপ্তাহ পরে স্থল অভিযান শুরু হলেও বেশিরভাগ পর্যবেক্ষক মনে করেছিলেন যে এই যুদ্ধ হয়তো কয়েক সপ্তাহ স্থায়ী হবে, তবে এটি ১৫ মাস ধরে চলেছে। ১৯৪৮ সালের স্বাধীনতা যুদ্ধের পর যা ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ যুদ্ধ। ৭ অক্টোবর নিহতদের বেশিরভাগই ছিল বেসামরিক নাগরিক, তবে এই হামলার মাত্রা এবং তীব্রতা ছিল নজিরবিহীন। যেভাবে কঠোর নিরাপত্তা ও সামরিক শক্তি অর্জনের মাধ্যমে ইসরায়েল নিজেকে অস্পৃশ্য অহমের ভাবমূর্তি দাঁড় করিয়েছিল, এই হামলা তাতে চপেটাঘাত, কেউ কেউ মেরুদণ্ডে আঘাত হিসেবে চিহ্নিত করেছেন। অবশ্য ইসরায়েলেরও পাল্টা হামলার প্রতিক্রিয়ার মাত্রা এবং তীব্রতাও একইভাবে নজিরবিহীন ছিল। গাজায় ইসরায়েলি গণহত্যায় অন্তত ৪৬,৭০০ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ১৩,৩১৯ জন শিশু রয়েছে। হতাহতদের ৭০ নারী ও শিশু। এছাড়া নিখোঁজ বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় উদ্ধার করা যায়নি এই মানুষের সংখ্যা ১০,০০০। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও হাসপাতাল সূত্রে আহতদের সংখ্যা ১,১০,০০০-এরও বেশি। অব্যাহত বোমাবর্ষণে গাজার ৯২% বাড়িঘর ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মোট জনগোষ্ঠীর ৯০% বেশি বাস্তুচ্যুত হয়েছে। নির্বিচারে হামলা থেকে রেহাই পায়নি শরণার্থী শিবির, মসজিদ, গির্জা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি হাসপাতালও। হাসপাতাল সহ ৬৫৪টি স্বাস্থ্যসেবা স্থাপনার ওপরে পরিচালিত হামলায় ১,০৬০ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে। ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত স্কুলের সংখ্যা ৫৩৪টি, যা মোট স্কুলের ৯৫%। প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বাইরে থাকা শিশুদের সংখ্যা ৬,৬০,০০০। ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত বাড়ির সংখ্যা প্রায় ৪.৫ লাখ। এই পরিসংখ্যানগুলো ইসরায়েলের নৃশংস ও ধ্বংসাত্মক হামলার চিত্র তুলে ধরে, যা গাজার মানুষের জীবন, অবকাঠামো এবং ভবিষ্যৎকে গভীরভাবে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এই অবস্থায় স্বভাবতই প্রশ্ন উঠেছে, এ যুদ্ধে জিতল কে? যুদ্ধের সূচনা যদি ৭ অক্টোবর ধরা হয়, তাহলে হামাস দলগতভাবে ব্যাপক মূল্য দিয়েছে। দলটি টপ লিডার প্রায় সবাইকে হারিয়েছে, এমনকি ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়া ইসমাইল হানিয়া সর্বোচ্চ নিরাপত্তার জালে ঘেরা অবস্থায়ও ২০২৪ সালের ৩১ জুলাই ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। তার মৃত্যুর পর দলটির শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করে আইডিএফ। মোহাম্মদ দেইফকেও বিমান হামলায় হত্যা করে ইসরায়েল। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এই যুদ্ধে ১০ থেকে ১৫,০০০ যোদ্ধা হারিয়েছে হামাস। সুতরাং হামাস এই যুদ্ধ জয়ী তা বলার সুযোগ নেই। তাহলে কি জয় ইসরায়েলেরই? এই প্রশ্নের সরল কোনো উত্তর নেই, তবে কয়েকটি বিষয় খতিয়ে দেখলে পরাক্রমশালী ইসরায়েলের গর্ব, অহংকার ধুলায় মিশিয়ে দিয়েছে এই যুদ্ধবিরতি। এর আগেও যুদ্ধবিরতির ব্যাপারে সমঝোতার কাছাকাছি পৌঁছেছিল দুপক্ষ। নভেম্বর ২০২৩-এ এক সংক্ষিপ্ত যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি দ্বারপ্রান্তে গিয়েও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন এবং হামাসের বিরুদ্ধে সম্পূর্ণ বিজয় অর্জনের প্রতিশ্রুতি দেন। তার ভাষায় এই সম্পূর্ণ বিজয় বলতে ইসরায়েলি জিম্মিদের উদ্ধার এবং হামাসকে নির্মূল করা বোঝায়, তা বলাই বাহুল্য। যারা হামাস কর্তৃক ইসরায়েলের ৪ নারী সেনা মুক্তি দেওয়ার ভিডিও দেখেছেন, তারা নিশ্চয়ই জানেন কতটা সুনিপুণ পরিকল্পনার আলোকে এই হস্তান্তর প্রক্রিয়া পরিচালনা করেছে প্রতিরোধ যোদ্ধারা।
আত্মবিশ্বাসে পরিপূর্ণ সশস্ত্র গোষ্ঠীটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে শোডাউনের মাধ্যমে জনাকীর্ণ পরিবেশে তাদের রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে। এ সময় বন্দীদের হাসি খুশি থাকা, তাদের উপহার দেওয়া এবং আরবি ভাষায় হামাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ নিঃসন্দেহে গোষ্ঠীটির নৈতিক বিজয় বার্তা দেয়। এর মাধ্যমে গাজাবাসীর মনেও তাদের অবস্থান আরও পোক্ত হবে। এরই মধ্যে আরও 15,000 নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করেছে বলে মার্কিন গোয়েন্দা সূত্রে খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। এছাড়া নির্বিচারে হামলা চালিয়ে জিম্মিদের জীবিত উদ্ধারের স্বপ্ন ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয়েছে দখলদার রাষ্ট্রটির। নেতানিয়াহুর এই যুদ্ধে জয়ের দাবি যে অমূলক তা তার সেনাপ্রধানের পদত্যাগেই স্পষ্ট। ডিফেন্স মন্ত্রীর উদ্দেশ্যে লেখা এক চিঠিতে লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি স্বীকার করেছেন যে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ ইসরায়েলের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে তার মিশন ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, এই ভয়াবহ ব্যর্থতা প্রতিদিন প্রতি ঘন্টা আমাকে তাড়া করে এবং আমার জীবনের বাকিটা সময়ে এটা থাকবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্টের বিরুদ্ধে গত বছরে 21 নভেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের জন্য তাদের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বিশ্বব্যাপী গাজায় সাধারণ মানুষের উপর ইসরায়েলের এই গণহত্যার প্রতিক্রিয়াও নজিরবিহীন। যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের সকল মিত্র দেশগুলোতে এই গণহত্যার প্রতিবাদ হয়েছে। স্বাধীন ফিলিস্তিনের দাবি উচ্চকিত হয়েছে। বিক্ষোভকারীদের মধ্যে মানবাধিকার কর্মীরা যেমন রয়েছেন, তেমনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদ এবং ধর্মীয় ব্যক্তিত্বরাও রয়েছে। জাতিসংঘ পর্যন্ত তাদের রিপোর্টে একে গণহত্যা এবং যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছে। সাবেক ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ সৈনিক এবং গণহত্যার ইতিহাসবিদ ওমের বার্তভ লিখেছিলেন যে মে 2024-এর মধ্যে এটি অস্বীকার করা সম্ভব না যে ইসরায়েল একটি নিয়মতান্ত্রিক যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত। ইসরায়েলি সাংবাদিক ইটাই রোমের মতে গত 7 অক্টোবরের হামলার প্রায় 2 মাস পর বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াল স্ট্রিট জার্নালে একটি নিবন্ধ প্রকাশ করেন, যেখানে গাজার যুদ্ধ শেষ করার জন্য 3টি মৌলিক পূর্বশর্ত উল্লেখ করেন। এগুলো হলো হামাস নির্মূল, গাজা নিরস্ত্রীকরণ এবং ফিলিস্তিনি সমাজকে উগ্রপন্থা থেকে মুক্ত করা। একই পত্রিকা কিছুদিন আগে একটি বিস্তৃত প্রতিবেদন প্রকাশ করে দেখিয়েছে নেতানিয়াহু তার এসব লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন। হামাস এখনও সক্রিয় রয়েছে এবং শত্রুতা সত্ত্বেও শত শত থেকে হাজার হাজার নতুন যোদ্ধা নিয়োগ করছে। আহসান রবিন, ফার্স্ট নিউজ বাংলা।